প্রথমেই বলি আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ এবং তার ছোট্ট একটি রাজ্য বাংলা। বাংলার মধ্যে আরো ছোট একটি জায়গা আমাদের মুর্শিদাবাদ। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন এই মুর্শিদাবাদের এমন কিছু ঘটনা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যা শুনলে আজও গায়ে কাটা দেয়। দুর্ভাগ্যের বিষয় হলো দেশ কিংবা বিদেশ একাধিক জায়গায় আজকের এই মুর্শিদাবাদ রীতিমতো চর্চার বিষয়। নিঃসন্দেহে ভালো কোনো কারণ নয়, কিন্তু মুর্শিদাবাদে যে পরিস্থিতি এবং যে ঘটনা ঘটেছে তা কি সত্যি আমরা এড়িয়ে যেতে পারতাম না? এই প্রশ্ন যখন আসে তখন কিন্তু উল্লেখ করতে হবে এই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কালকে বিএসএফ একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যদি একাধিক তথ্য আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পরিষ্কারভাবে তারা বলেছে বাংলাদেশের যোগ এই মুর্শিদাবাদের ঘটনায় কিন্তু স্পষ্ট। প্রথমেই কিছু কথা জানিয়ে রাখি, এই ভিডিওটি বানানো হচ্ছে দেশের একাধিক নিউজ পেপারের কিছু তথ্য আপনাদের সামনে রেখে। দয়া করে ভাববেন না এই ভিডিও কোনো উস্কানিমূলক ভিডিও, শুধুমাত্র এডুকেশনাল পারপাস আপনাদের জানানোর জন্য এই ভিডিও আজকে আমি বানাচ্ছি। আরো একটা বিষয়, এই ভিডিও বানানোর অর্থ আপনারা এই ভিডিওর কথাগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আমাদের দেশের মানুষ অন্তত এই ভিডিওর পিছনে বা এই ভিডিওতে বলা আসল তথ্যগুলো জানতে পারবে এবং ভবিষ্যতে আমাদের ভারতকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকতে পারবে। একাধিক জায়গায় একাধিক ভাইরাল ভিডিও, একাধিক জায়গায় একাধিক ভাইরাল মেসেজ কোনো ক্ষেত্রেই এই ভিডিওতে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। নিখাদ নিউজ পেপার, ডকুমেন্ট, জার্নাল এবং একাধিক ডকুমেন্টাল যেগুলোর এভিডেন্স গুরুত্বপূর্ণ সেই রকম কিছু তথ্য আজকে ভিডিওতে আমি দেখাবো। তাহলেই আপনারা বুঝবেন কিভাবে আমাদের এই বাংলা এবং বাংলা এবং ভারতবর্ষকে বাইরে থেকে অশান্ত করার চেষ্টা করছে কেউ বা কারা। কালকে বিএসএফ এর ডিজি একটি রিপোর্ট পেয়েছেন, সেই রিপোর্ট গোয়েন্দা বিভাগের তরফ থেকে তিনি পেয়েছেন। এমনকি নিউজ 18 নেটওয়ার্কের মতো সংবাদপত্র পরিষ্কারভাবে কি বলছেন, তারা পরিষ্কারভাবে বলছেন বাংলাদেশ থেকে এই মুর্শিদাবাদের ঘটনাটাকে ত্বরান্বিত করা হয়েছে। এমনকি তারা এক ভয়াবহ সংগঠনের নাম কিন্তু বলেছেন। নিউজ 18 নেটওয়ার্ক বলেছে জামাতুত মুজাহিদ্দিন রিক্রুটস আর বিং র্যাডিকালাইজড ইন আনরেকগনাইজড মাদ্রাসাস অ্যান্ড ট্রেন্ড ইন ক্রস বর্ডার ক্যাম্পেইন। অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলছেন জামাতে মুজাহিদ্দিন যেভাবে এই ইয়থদের তরুণ প্রজন্মকে বিভিন্ন মাদ্রাসায় নিয়োগ করেছে এবং সেই তরুণ প্রজন্মে যারা মাদ্রাসায় রিক্রুটমেন্ট হয়েছে তারাই কিন্তু র্যাডিকালাইজড একাধিক ভূমিকা পালন করছে বাংলাকে অশান্ত করার জন্য। এটি হলো নিউজ 18 নেটওয়ার্কের রিপোর্ট। দেশের সংবাদ সংস্থা পিটিআই কি বলেছে? দেশের সংবাদ সংস্থা পিটিআই বলেছে এই যে মুর্শিদাবাদের ঘটনা এর পিছনে বাংলাদেশের যোগ আছে এরকমই একটি রিপোর্ট কালকে প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি বিএসএফ এর আইজি কে দেওয়া হয়েছে বিএসএফ এর গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে জঙ্গিপুরের যে মহাকুমা, ঠিক সেই মহাকুমায় যে বাংলাদেশ এবং ভারতের বর্ডার আছে তা পুরোটাই নদীর উপর থেকে গেছে, ফলে পার্টিকুলারলি এই জায়গাটায় কিন্তু কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি এবং বিএসএফও হয়তো এ বিষয়ে কড়া অবজারভেশন রাখা সত্ত্বেও কোনো না কোনোভাবে এই জায়গাটিকে কিন্তু টার্গেট করে বাংলাদেশের একাধিক গ্রুপ। পরবর্তীকালে তারা বলেছেন আন্তর্জাতিক সীমান্ত রেখা ধরে বিভিন্ন সময় বাংলাদেশের জঙ্গিরা কিন্তু বাংলায় এই পথটা দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এমনকি জামাত গোষ্ঠী এবং সীমান্তের ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ নামক যে জায়গা আছে সেখানে কার্যত জঙ্গিদের আতুরঘর হয়ে যায়। এই চাপাই নবাবগঞ্জ জায়গা ক্রস করে নদী পেরিয়ে বাংলাতে ঢোকে কেউ বা কারা, এবং তারা নাকি এই মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যা দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের গোয়েন্দা বিভাগের রিপোর্টে উঠে এসছে। এই রিপোর্টের সপক্ষে আপনারা বিভিন্ন নিউজ পেপারের কাটিংও দেখছেন। হিন্দুস্তান টাইমস এ বিষয়ে বাংলায় একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। মূল প্রতিবেদনটি পিটিআই কিন্তু প্রকাশ করে বলেছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিদেশি এক শক্তি বাংলাদেশে বসে বিভিন্ন সংগঠন এই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রিক একাধিক ঘটনা যে তৈরি হয়েছে তার সঙ্গে জড়িত। পাশাপাশি পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে বসে তারা ভারতীয় একাধিক নাগরিকের সঙ্গে কথা বলে, এমনকি ভিডিও কনফারেন্সে তারা বিভিন্ন বাক্যালাপও করে। অর্থাৎ ভাবলেই অবাক লাগছে যে ভারতীয় নাগরিকরাও দিনের পর দিন বাংলাদেশের এই রকম সংগঠনের ট্র্যাপে পড়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও কিন্তু আমাদের সামনে অনেক বিপদ আসতে পারে তা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে এক্ষেত্রে ভারতীয় নাগরিকদেরও কিন্তু সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে বাংলাদেশিরা যেভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে সেই পুরো বিষয়টা আসলে
ভারতের মধ্যে বিভেদকারী বিভিন্ন সংগঠনকে কাজে লাগানো এবং আবেগকে কাজে লাগিয়ে তারা ভারতকে দ্বিখণ্ডিত করার কিন্তু মেগা প্ল্যান করছে। প্রসঙ্গত উল্লেখ করি, শেষ 1 মাস আগে আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। বাংলায় একটা প্রবাদ আছে, গরিবের কথা বাসি হলেও সত্যি। সেদিন বাংলায় ঝটিকা সফরে এসেছিলেন অজিত দোভাল। নিউজ 18 বাংলা খুব সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করেছিল। আমিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিভাবে অজিত দোভাল 28টি মাল্টি এজেন্সি যে কোম্পানি আছে তাদের সঙ্গে মিটিং করেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সামনে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেন। সেদিনও কিন্তু আমি বলেছিলাম বাংলাকে অশান্ত করার ভয়াবহ পরিকল্পনা কিন্তু রচনা হচ্ছে বাংলাদেশ থেকে। আজকে বিএসএফ এর এই গোয়েন্দা সংস্থা বিএসএফ এর আইজি কে রিপোর্ট দিয়ে যা জানাচ্ছে তা একদম হুবহু কিন্তু ঠিক। অর্থাৎ আজকে বাংলাকে অশান্ত করার যে গল্প আপনারা দেখছেন, যে ভয়াবহ দৃশ্য আপনারা দেখছেন, তা কিন্তু একদিনের নোটিফিকেশনে হয়নি। ওয়াকআপ বিল একটা অজুহাত মাত্র। এই ওয়াকআপ বিলকে সামনে রেখে আসল সময়ে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং বাংলাকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু যে পরিকল্পনা করা হয়েছিল সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। পাশাপাশি এই রিপোর্টে বলা হচ্ছে জঙ্গিপুরের সীমান্তে ওপার বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলা আছে, যা আসলে জঙ্গি এবং দুষ্কৃতীদের আতুরঘর। জঙ্গিরা ভারতীয় নাগরিকদের সাথে বৈঠক করেছেন তাই শুধু নয়, এই চাপাই নবাবগঞ্জ জেলা অতিক্রম করে নদী পথে ভারতীয়দের মধ্যে ঢুকে যাচ্ছেন এবং কোনো না কোনোভাবে এক গভীর ষড়যন্ত্র করে এই ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলেমিশে পুরো বিষয়টা ভায়োলেন্টের জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা আমার রিপোর্ট নয়, বিএসএফ এর আইজি, গোয়েন্দা দপ্তর, এদের রিপোর্ট। এবং এরা পরিষ্কারভাবে এখানে বাংলাদেশের এই সকল জঙ্গি গোষ্ঠীর হাত পেয়েছেন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের ঘটনায়। এবার আসি অজিত দোভাল সেদিন কি বলেছিলেন। ঠিক 1 মাস আগে অজিত দোভাল ঝটিকা সফরে ভারতবর্ষের বাংলাতে আসেন এবং বাংলাতে এসে তিনি মিটিংয়ে একের পর এক বিস্ফোরক কথাবার্তা কিন্তু রিপোর্টে প্রকাশ করেন। সেদিন কিন্তু বাংলার গোয়েন্দা, দেশের একাধিক গোয়েন্দা সংস্থানের প্রধানদের তিনি কিন্তু বিভিন্ন রকম সাজেশনও দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? নিউজ 18 বাংলা বলছে বাংলাকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিল বাংলাদেশে বসে থাকা একাধিক গোষ্ঠী। তিনি মূলত দুটো গোষ্ঠীর নামও বলেন, আনসারুল্লাহ বাংলা এবং জেএমবি। প্রসঙ্গত আনসারুল্লাহ বাংলা কিন্তু বাংলাকে ভাঙার ছক শুধু করেছে তাই নয়, তারা কিন্তু বাংলাকে ভেঙে অন্য কোনো ইসলামিক রাষ্ট্র গঠন করবে এই ধরনের কথাবার্তাও সামাজিক মাধ্যমে ভাসিয়ে দেয়। ফলে শুধুমাত্র নরেন্দ্র মোদী বিরোধিতা করা নয়, বাংলাদেশে বসে দিনের পর দিন ভারতের অশান্ত করার একটা পরিকল্পনা এবং 7 সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি কিন্তু এই আনসারুল্লাহ বাংলা দিয়েছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই এই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে কিন্তু জেল থেকে ছেড়ে দেয়। আর জেল থেকে ছেড়ে দেওয়ার পর তিনি একটি বিস্ফোরক ভিডিও বার্তায় রীতিমতো বাংলাকে ভারত থেকে অখণ্ড করার একটি ডাক দিয়েছিলেন। সেই আনসারুল্লাহ বাংলা স্লিপার টিম বাংলায় লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় এবং তা প্রয়োজনে অ্যাক্টিভেট করা হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু সেই রিপোর্টে লুকিয়েছিল। পাশাপাশি বলা হচ্ছিল বাংলাতে এই আনসারুল্লাহ বাংলা বা জেএমবির যে লোকেরা আসছে তাদেরকে লজিস্টিক সাপোর্টটা কে দিচ্ছে। অর্থাৎ আপনি অন্য কোথাও যে ঘুরতে গেলেন, আপনি তো অচেনা একটা জায়গা, আপনি চাইলেই গাড়ি বুক করতে পারবেন না, আপনার ডকুমেন্টস লাগবে, আপনি ঘর ভাড়া নিতে পারবেন না। ফলে জেনে বা না জেনে হোক এই লজিস্টিক সাপোর্টটা বাংলারই কোনো মানুষ তাদের দিচ্ছে, তা কিন্তু এই রিপোর্টে উল্লেখ ছিল। পাশাপাশি ট্রানজিট করিডর হিসাবে তারা বাংলাকে যে ব্যবহার করার চেষ্টা করছে, এতে লোকাল গ্রাউন্ড লেভেলে সাপোর্টটা কে দিচ্ছে সেটাও কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন সেদিন করা হয়েছিল। মূলত সে সময় একটি অপারেশন চালায় আসাম পুলিশ। আসাম এবং বাংলা মিলিয়ে প্রায় 18 জনকে তারা গ্রেফতার করে এবং তাদের কাছে সেদিন যা পাওয়া যায় তাও কিন্তু রীতিমতো চমকপ্রদ। টাইমার বোমা, রাইফেল, কার্তুজ, একাধিক অস্ত্রশস্ত্র কিন্তু আসামের আনসারুল্লাহ বাংলার যে সদস্য ছিল তাদের থেকে কিন্তু পাওয়া গেছিল। পরবর্তীকালে আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি স্টেটমেন্ট দেন। তিনি পরিষ্কারভাবে বলেন এই আনসারুল্লাহ বাংলা কোনো সংগঠন নয়, তাদের কাছে আধুনিক ডিভাইস আছে। অর্থাৎ আনসারুল্লাহ বাংলা চাইলে অনেক কিছুই করতে পারে। অজিত দোভালের সেই বিস্ফোরক রিপোর্ট যখন সামনে আসে আমাদের সামনে কিন্তু স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি তারা যখন ভারতবর্ষে আসেন তাদেরকে একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে, কিন্তু ফোন নাম্বার নেওয়ার জন্য প্রয়োজন সঠিক আধার কার্ড, সঠিক ডকুমেন্ট। অজিত দোভালের এই রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হয় যে কোনো না কোনো ভারতীয় এদের সঙ্গে কিন্তু ছলে বলে কৌশলে মিশে যাচ্ছেন। আসলে যারা বাংলাদেশ থেকে ভারতকে অশান্ত করার জন্য বাংলায় ঢুকেছেন তাদের ভাব চাল চলন এতটাই আমাদের মতো যে আপনি তাদেরকে সন্দেহ করতে পারবেন না। অজিত দোভালের এই রিপোর্টে পরিষ্কারভাবে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে লোকাল লেভেলের সাপোর্ট এরা পাচ্ছে, শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট নয়,
ফোন নাম্বার, ঘর ভাড়া, এমনকি সাধারণ মানুষ কেন সন্দেহ করছে না সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন, যা এই রিপোর্টে 1 মাস আগে কিন্তু তোলা হয়েছিল। আরো জানলে অবাক হবে জানেন, আপনারা এখন মুর্শিদাবাদ নিয়ে কথা বলছেন, জঙ্গিপুর নিয়ে কথা বলছেন, এই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল বাংলার সীমান্তবর্তী 5 থেকে 6টা জেলা যেখানে এই অশান্তকর এই পরিস্থিতি হতে পারে। কি বলা ছিল? বলা হয়েছিল বাংলার 6টি জেলা, যেমন এখানে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং একাধিক এই সীমান্তবর্তী জায়গায় অনেক আনরেজিস্টার্ড এবং আনভেরিফাইড মাদ্রাসা তৈরি হয়েছে, অর্থাৎ এদের কোনো সরকারি ডকুমেন্টেশন নেই, এমনকি এই মাদ্রাসাগুলো সরকারি নথি সরকারের কাছেও নেই। ফলে সব মিলিয়ে এই আনরেজিস্টার্ড মাদ্রাসাগুলো কিভাবে অপারেশন চালাচ্ছে সেই প্রশ্ন কিন্তু অজিত দোভালের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছিল। আর দেখুন, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, এই যে 3টে জায়গার নাম আজকে বলছি, আজকে কিন্তু যে ঘটনা আজকে দেশ বিদেশ সকলকে চমকে দিয়েছে সেই জায়গার নাম কিন্তু মুর্শিদাবাদ। অর্থাৎ আভাস ছিল, ইঙ্গিত ছিল, কিন্তু আমরা কিন্তু কিছুই করতে পারিনি। পাশাপাশি অজিত দোভালের এই রিপোর্টে ছিল এবিটি স্লিপার সেলগুলো অ্যাক্টিভ করার চেষ্টা করছে, যুব সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তারা হয়তো ঘুমিয়ে আছে, হঠাৎ করে তাদের কাছে কোনো নোটিফিকেশন আসছে, তারা সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং উস্কে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে আমাদের এই বাংলা, আমাদের এই দেশকে অশান্ত করার চেষ্টা করছে। অজিত দোভালের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরও কেন মুর্শিদাবাদের এই ঘটনা এড়ানো গেল না তা তো নিঃসন্দেহে প্রশ্ন। কিন্তু হিন্দুস্তান টাইমস বা পিটিআই যেভাবে বিএসএফ এর আইজি রিপোর্ট আমাদের সামনে এনেছে, সেদিন কিন্তু আজকে বোঝা যাচ্ছে যদি আমরা একটু সতর্ক হতাম, যদি আমরা মানুষ হিসাবে এই পুরো বিষয়টা গভীরে গিয়ে ভাবতাম, তাহলে হয়তো বাংলাদেশের এই বৃহৎ চক্রান্তকে আমরা এড়িয়ে যেতে পারতাম। সব মিলিয়ে দিনের পর দিন কিছু ভিডিও আমি দেখে যাচ্ছি যেখানে বাংলাদেশের পক্ষ থেকে ওয়াকআপ বিল নিয়ে উস্কানো হচ্ছে। আমি এই ভিডিও আপনাদের 10 সেকেন্ডের জন্য দেখাতে চাই। আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে আসতে পারেন। এই 10 থেকে 20 সেকেন্ড যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন তারা যে কথাবার্তাগুলো বলছে পরিষ্কারভাবে ভারতের বিপক্ষে চক্রান্ত তারা করছে। মুসলমানদের পূর্বপুরুষদের যে ওয়াকফকৃত সম্পত্তি আছে সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। প্রথম কথা, ওয়াকআপ বিল দেশের একটা ইন্টারনাল ইস্যু। ভারতের পার্লামেন্টে এটা পাশ করা হয়েছে। আন্দোলন করে হিংসা ছড়িয়ে এই ওয়াকআপ বিল দমন করা যাবে না, কারণ সংসদ থেকে কোনো বিল যখন পাশ হয় সেটা সেই পদ্ধতিতেই সেই বিলের বিরোধিতা করতে হয়। তবে যাই হোক, বাংলাদেশ থেকে যে ভিডিও সার্কুলেট করা হয়েছে সেখানে তারা যে কথাগুলো বলছে তার রীতিমতো আপনাকে চমকে দিতে বাধ্য। আমার একটাই অনুরোধ, এই ভিডিও যখন দেখবেন আপনারা বোঝার চেষ্টা করুন কিভাবে আজকে সাধারণ মানুষদের বিদেশের কোনো শক্তি উস্কাতে পারছে এবং তারা উস্কাচ্ছে বলেই আজ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা, স্পেশালি বাংলার বিভিন্ন জায়গা কিন্তু উত্তপ্ত হচ্ছে। কারণ হিন্দুরা যেভাবে মুর্শিদাবাদ থেকে বাংলা মানে মালদায় আসছেন তা নিঃসন্দেহে কাম্য নয়। মনে রাখতে হবে এই পরিণতি কিন্তু আরো ভয়ঙ্কর দিকে যেতে পারে যদি আমরা সতর্ক না হই, আমাদের প্রশাসন যদি সতর্ক না হয়। বাংলাদেশ থেকে যে কথাবার্তাগুলো প্রচার করা হচ্ছে সেখানে বলছে কাশ্মীর নিয়ে লড়াই করা হচ্ছে, এমনকি তারা বলছেন আমাদের পূর্বপুরুষদের যে সম্পত্তি তা অবৈধভাবে নিয়ে নেওয়া হচ্ছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, তোমাদের পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে। এমনকি পরিষ্কারভাবে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের জবাই বলে উল্লেখ করছেন। তারা বলছেন কাশ্মীর একদিন আজাদি পাবে। এমনকি তোমাদের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে, অর্থাৎ তারা বলতে চাইছেন বাংলাদেশের সংখ্যালঘুরা সেফ, ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালাচ্ছে ভারত সরকার এবং ওয়াকআপ আইন আসলে ভারতের সংখ্যালঘুদের প্রতি অবিচার। তবে ভারতের সংখ্যালঘুরা এ বিষয়ে কি ভাবছেন এই ভিডিওতে প্রাধান্য পাচ্ছে না। দিনের পর দিন বাংলাদেশ থেকে এমন কিছু ভিডিও সার্কুলেট করা হচ্ছে এবং তার পিছনে কোনো না কোনো ভারতীয় জড়িয়ে পড়ছেন, তা কিন্তু আমাদের দেশের সুরক্ষার ক্ষেত্রেও বড় সড়ো একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরছে। এখনো সময় আছে, সরকারের সদিচ্ছা থাকতে হবে। কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের পুরো বিষয়টাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, কিন্তু আমার প্রশ্ন অজিত দোভালের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরও 1 মাস পরেও আজকে এই ঘটনা আমাদেরকে সহ্য করতে হলো কেন? কেন আমাদের বাংলা, কেন আমাদের ভারতে এই অভিনব ঘটনা ঘটলো যা ইতিহাসে এর আগে কখনো হয়নি?
আমি জানি না আপনারা কিভাবে রিয়াক্ট করবেন। আমি শুধু কতগুলো কাগজ, কতগুলো ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি চাই এই ডকুমেন্টগুলো আপনাদের সামনে ছড়িয়ে যাক এবং আপনারা বুঝুন এই বাংলাকে মানে পরিকল্পিতভাবে অশান্ত করার ছক কোনো এক বিদেশি শক্তি বাংলাদেশের জঙ্গিরা বসে করছে, যা আজকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএসএফ এর রিপোর্টে উঠে এসছে এবং 1 মাস আগেও কিন্তু অজিত দোভালের রিপোর্টেও একই কথা উঠে এসেছিল। ফলে 2-2 4 আপনারা করতে পারলেন নাকি আমি জানি না, কিন্তু আজকে মনে হচ্ছে যারা বাংলাদেশে বসে এই ধরনের নোংরা ষড়যন্ত্র করছে তাদের ফাঁদে কিছু সহজ সরল ভারতীয় হয়তো পা দিয়ে যাচ্ছেন এবং প্রশাসনও হয়তো কিচ্ছু করতে পারলেন না। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।